আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি চায়নার তৈরি নেঝা 2 সিনেমাটা পুরো বক্স অফিস তোলপাড় করে $2 বিলিয়নের বেশি ইনকাম করে ফেলেছে। কিন্তু নেঝা চরিত্রটা কিন্তু শুধু এই 2 সিনেমাতেই আছে এমন নয়। এই নেঝাকে নিয়ে চায়নাতে আরও অনেক সিনেমা তৈরি হয়েছে, যার মধ্যে আজকের সিনেমাটাও রয়েছে, যার নাম নিউ গড নেঝা রিবর্ন। তো চলুন দেখে আসি এই গল্পে নেঝা কী করেছিল। গল্পের শুরুতে আমাদের একটা বাইক রেস দেখানো হয়, যেখানে লি জিয়াং নামের একটা ছেলে রেস করছিল। সে খুবই চেষ্টা করছিল এই রেসটা যে কোনো মূল্যে জিততে, কারণ তার সামনে আরও একজন বাইকার ছিল যার নাম হলো ডক্টর সুজু। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় জিয়াংই তার ভয়ঙ্কর স্টান্টের জন্য এই রেসটা জিতে যায়। সবাই তার এই সাফল্য দেখে খুবই খুশি আর অবাক হয়ে যায়। তখনই কাশা নামের একটা মেয়ে তার কাছে চলে আসে। কাশা ছিল ইউজিয়াংয়ের খুবই ভালো বন্ধু। তো কাশা বলে যে তোমার এরকম ভয়ঙ্কর স্টান্ট না করাই উচিত। তখন মুখোশ পরা একটা ছেলে তার কাছে এসে বলে যে আমার বাইক আমাকে ফিরিয়ে দাও, কিন্তু জিয়াং তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় যে জিয়াং ডুং নামের একটা শহরে থাকে, যেখানে প্রচুর পানির সংকট ছিল। তাই সেখানে মানুষ এক ফোঁটা পানির জন্য সবসময় হাহাকার করত, কারণ এখানে সকল পানি এমন একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করত যে আসলে ড্রাগন কিং ছিল। যদিও এই ব্যাপারটা কেউ জানতো না। তার নাম হলো আওগুয়াং। অন্যদিকে আমাদের জিয়াং একটি কুরিয়ার কোম্পানিতে কাজ করত, কিন্তু পরে দেখা যায় যে সেই কুরিয়ার কোম্পানি অবৈধ পার্সেল ডেলিভারি করত। আজকে আবার জিয়াংয়ের এমন একটা জায়গাতে ডেলিভারি করার কথা রয়েছে যেখানে সেই ড্রাগন বসবাস করে। তবে জিয়াং সেই এলাকাতে গিয়ে খুবই সিক্রেটভাবে তার পার্সেল ডেলিভারি করে দেয়। ফিরে আসার সময় সে ওই এলাকার একটা দেয়াল ভেঙে দেয়, যার ফলে শহর জুড়ে পানি ভর্তি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে থাকা একটা গার্ড জিয়াংকে দেখে ফেলে। যদিও জিয়াংয়ের মুখে মাস্ক পরা ছিল, সে তখনই তার সুপার বাইকটা নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। আর পরদিন দেখা যায় যে সেই কোরিয়ার কোম্পানির সকল লোকেরা তাদের পার্সেলগুলো এক জায়গায় করে নিচ্ছিল। তখনই তারা সেখানে একটা খাঁচা দেখতে পায়। খাঁচার উপরে একটা ডেলিভারি অ্যাড্রেস লেখা আছে, আর খাঁচার মধ্যে খুবই কিউট একটা বিড়াল ছিল। তো যাই হোক, জিয়াং সেই বিড়ালটা নিয়ে অ্যাড্রেসে রওনা হয়ে যায়, কিন্তু সেই অ্যাড্রেসটা একদমই সঠিক ছিল না। এই জন্য জিয়াং বিড়ালটাকে খাঁচার মধ্য থেকে মুক্ত করে দেয়। আপন মনে সেই বিড়ালটাকে সে বলতে থাকে, তোমার কোনো মালিকের প্রয়োজন নেই, আজ থেকে তুমি স্বাধীন। এরপর জিয়াং সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু বিড়ালটা কোনোভাবেই জিয়াংয়ের পিছু ছাড়ছিল না। এই জন্য বাধ্য হয়ে জিয়াং বিড়ালটাকে নিজের সাথেই নিয়ে নেয়। এরপর জিয়াং তার বন্ধু কাশাকে নেবার জন্য একটা ক্লাবে চলে যায়। কাশা আসলে এই ক্লাবে গান গাইতো। জিয়াং কাশাকে সেই বিড়ালটা গিফট হিসেবে দিয়ে দেয়। তারপর তারা তিনজন মিলে জিয়াংয়ের বাবার কাছে চলে যায়। আসলে আজ তাকে রাতের বেলা একসাথে খাওয়ার জন্য তার বাবা ইনভাইট করেছিল। জিয়াং সেখানে গিয়ে দেখতে পায় যে তার ভাই রান্না করছে। তারপর সবাই মিলে তারা ডিনার করে নেয়। সেখানে জিয়াংয়ের বাবা তাকে বলে যে তুমি এই সব অবৈধ কাজকর্ম ছেড়ে দাও, নয়তো যে কোনো সময় তুমি একটা ঝামেলায় পড়ে যাবে। জিয়াং সে কথায় রেগে গিয়ে কাশাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখনই রাস্তায় তাদের দেখা হয় আওগুয়াংয়ের ছেলের সাথে, যার নাম হলো আওবিং। সে জিয়াংয়ের বাইকটা দেখেই পছন্দ করে ফেলে। সে জিয়াংকে জিজ্ঞাসা করে বসে, এই বাইকটার প্রাইস কত, আমি এটা কিনতে চাই। জিয়াং জানিয়ে দেয় যে এই বাইকটা আমার খুবই পছন্দের, তাই আমি এটা কখনোই বিক্রি করব না। আওবিং এই কথা শুনেই তার দলবল নিয়ে জিয়াংয়ের উপরে অ্যাটাক করতেই যাচ্ছিল। তখনই জিয়াং তার সুপার বাইকের প্রচণ্ড স্পিড দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আওবিং অনেক চেষ্টা করে জিয়াংকে ধরার জন্য, কিন্তু জিয়াং তার বাইক দিয়ে তাদের সবাইকে ফেলে দেয়। কিন্তু আওবিং তখন অনেক জেদি ছিল। এত কিছুর পরেও সে জিয়াংকে বারবার ধরার চেষ্টা করছিল। একসময় তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে জিয়াংয়ের খুবই ভালো লাগে, কিন্তু তখনই আওবিং তার পাওয়ার দিয়ে জিয়াংয়ের উপরে অ্যাটাক করে দেয়। সে জিয়াংকে প্রচুর মারে আর তারপর তার বাইকটাও ছিনিয়ে নেয়। জিয়াংয়ের এমন অসহায় পরিস্থিতি দেখে তার বিড়াল আওবিংয়ের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু আওবিং এতটাই হিংস্র ছিল যে সে ওই বিড়ালটাকে মেরেই ফেলে। এটা দেখে জিয়াংয়ের প্রচণ্ড রাগ হয়। সত্যি সে এতটাই রেগে গিয়েছিল যে তার ভেতরে অলৌকিক শক্তি জেগে যায়, আর তার শক্তির উৎস আর কেউ নয়, সে ছিল নেঝা। মানে নেঝা জিয়াংয়ের শরীরে পুনর্জন্ম নিয়েছে। জিয়াং থেকে নেঝাতে ট্রান্সফার হওয়ার সাথে সাথে জিয়াং আওবিংয়ের উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে আওবিংয়ের একটা হাতও পুড়ে যায়। আর তখনই সে ওখান থেকে পালিয়ে চলে যায়। এরপর জিয়াংয়ের চোখ খুললে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে, যেখানে ডক্টর সুজু তাকে চেক করতে আসে। সুজু জিয়াংকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ জিয়াংয়ের শরীরের ভয়ানক ক্ষতগুলো খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে।
তখনই জিয়াংয়ের কাশার কথা মনে পড়ে যায়। কাশা তখন অন্য একটা রুমে অজ্ঞান অবস্থায় পড়েছিল। জিয়াং দেখতে পায় যে কাশার একটা পা শরীর থেকে আলাদা হয়ে গেছে। জিয়াংয়ের খুবই কষ্ট হয়। সে নিজেকে কিছুতে বুঝাতেই পারছিল না যে তার কারণে কাশার আজকে একটা পা হারাতে হয়েছে। জিয়াং আবারও আওবিংয়ের উপরে প্রচণ্ড রেগে যায় আর সে এই বদলা নেবার জন্য তখনই বেরিয়ে পড়ে। কিন্তু তখনই ডুং শহরের লিডার আওগুয়াং সেখানে তার দলবল নিয়ে হাজির হয়ে যায়। সে জিয়াংকে বলে যে আমি আমার ছেলের তরফ থেকে তার এমন কীর্তিকলাপের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তারপর সে জিয়াংয়ের বাইকটাও ফিরিয়ে দিয়ে দেয়, এমনকি সে তাকে অনেক টাকা পয়সাও দেয়। কিন্তু জিয়াং সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে যদি আপনার মাফ চাইতেই হয় তাহলে নিজের ছেলেটার পা কেটে দিন। এরপর এক মুহূর্ত দেরি না করে জিয়াং তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আওগুয়াং তো ছিল ড্রাগন কিং। জিয়াংয়ের এমন ব্যবহারে সে প্রচণ্ড রেগে যায়। এই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় যে যেভাবেই হোক জিয়াংকে মেরে ফেলতে হবে, যেন জিয়াং কোনোভাবে আমার কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। আসলে সেও খুবই ভালো করেই জানে যে জিয়াংয়ের মধ্যে নেঝা আবার পুনর্জন্ম নিয়েছে। অন্যদিকে জিয়াংয়ের ভাই তার কাছে চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা চাইলে ওদের কোনো ক্ষতি করতে পারবো না। ঠিক তখনই দুইটা মনস্টার ওদের উপরে অ্যাটাক করে দেয়। জিয়াং তার ভাইকে বাঁচানোর জন্য মনস্টারদের উপরে হামলা করে দেয়। এরপর বহু কষ্টে সে তার ভাইকে বাঁচিয়ে নিয়ে নিজের বাইকে বসিয়ে নেয়। কিন্তু তখনই তাদের সামনের রাস্তাটা হঠাৎ করেই শেষ হয়ে যায়। কিন্তু জিয়াং তো এভাবে মনস্টারের হাতে নিজেকে সঁপে দিতে পারে না। সে নিজের বাইক নিয়ে সেই শেষ হওয়া রাস্তাটাও জাম্প করে অন্য পাশে চলে যায়। কিন্তু তখনও সেই দুই মনস্টার ওদের পিছু ছাড়েইনি। তখনই জিয়াংয়ের ভেতরের পাওয়ার বাইরে চলে আসে। জিয়াংয়ের কিছুই করতে হয়নি, তার শরীর থেকে বের হওয়া আগুনে একটা মনস্টার সেখানেই মারা যায়। অন্য একটা মনস্টার তখনও জিয়াংয়ের উপরে অ্যাটাক করে দেয়। ঠিক সেই সময় মুভির শুরুতে দেখানো সেই মাস্ক পরা ব্যক্তি সেখানে এসে জিয়াংকে বাঁচিয়ে নেয়। মাস্ক পরা লোকটি বারবার জিয়াংকে নেঝা বলে ডাকছিল। জিয়াং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে নেঝা কেন ডাকছো? মাস্ক পরা লোকটি বলে যদি তুমি সত্যিটা জানতে চাও তাহলে আমার আড্ডাখানায় চলে এসো। এরপর জিয়াং তার ভাইকে নিয়ে তখনই হসপিটালে চলে যায়। হসপিটালের কাজ শেষ হলে জিয়াং তখন সেই মাস্ক পরা ব্যক্তির ঠিকানায় চলে যায়। সেখানে অনেকগুলো বানর কাজ করছিল। জিয়াং সরাসরি মাস্ক পরা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে এবার বলো তুমি আমাকে নেঝা বলে কেন ডাকছিলে? লোকটা বলে যে তুমি যখন ছোট ছিলে তখন নিশ্চয় তোমার বাবা নেঝা আর ড্রাগন কিংয়ের গল্প তোমাকে শুনিয়েছিল। তুমি আসলে সেই নেঝারই পুনর্জন্ম। শুধুমাত্র এই কারণেই তোমার মধ্য থেকে নেঝার মতো আগুন বের হয়। সে আরও বলে যে নেঝার জন্ম খুবই ভয়ানক আগুন থেকে হয়েছিল। সেই আগুন যে কোনো জিনিসকে জ্বালিয়ে দিতে পারে। এজন্য তুমি নিজেও এই আগুন কন্ট্রোল করতে পারো না। এত সব কিছু জানতে পেরে জিয়াংয়ের এই সব কথা খুবই ফানি মনে হচ্ছিল। এই জন্য গুরুত্বহীন ভেবে সে তখনই ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আওগুয়াংকে দেখতে পাই। আওগুয়াংকে জানানো হয় যে জিয়াংকে মারার সময় তাদের একটা মনস্টার মারা গেছে। এটা সে জিয়াংয়ের উপরে আরও বেশি রেগে যায়। তখনই আওবিং বলে যে আমি খুব ভালো করে জানি যে নেঝার শক্তি অসীম, কিন্তু আমি তাকে অন্তত থামাতে পারি। তখনই আওগুয়াং তার ছেলেকে মেরে দূরে ফেলে দেয় আর তাকে নিজের শরীরের একটা ক্ষত দেখায়। এই ক্ষতটা ঠিক তেমনটাই ছিল যেমনটা জিয়াং আওবিংয়ের হাতে ক্ষত বানিয়ে দিয়েছিল। আগুয়াং বলে যে আমি হলাম ড্রাগন কিং। লাস্ট 3000 বছর ধরে আমি এই ক্ষত সারানোর চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত এই ক্ষত ঠিক আগের মতোই রয়েছে। কারণ নেঝার কাছে সত্যি খুবই ভয়ানক আর শক্তিশালী পাওয়ার রয়েছে। সে যে কাউকে ধ্বংস করে দিতে পারে। আগুয়াং এবার তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমার ড্রাগন পার্ল তথা মুক্তা এখন পর্যন্ত ঠিক হয়নি, তাই আমি এখনই নেঝার সাথে লড়াই করতে পারবো না। এই জন্য তোমাকেই জিয়াংকে মেরে ফেলতে হবে। একবার যদি জিয়াং নেঝার পূর্ণ শক্তিটা পেয়ে যায় তাহলে আর কোনো দিন আমি তার সাথে লড়তেই পারবো না। অন্যদিকে জিয়াং তখন তার বাইকটা ঠিক করছিল। হঠাৎ করেই সে কিছু ভিশনস দেখতে পায়, যার ফলে তার শরীর থেকে আগুন বের হয়ে তার বাইকে আগুন লেগে যায়। সেখানকার কেউই বুঝতে পারছিল না যে জিয়াংয়ের সাথে এমনটা কেন হচ্ছে। এর উত্তর জানতে জিয়াং আবারও সেই মাস্ক পরা ব্যক্তির কাছে চলে যায়। জিয়াং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে আগুনের উপরে কন্ট্রোল করা শেখাবে? লোকটা বলে যে অবশ্যই শেখাবো।
তবে এর বিনিময়ে তোমাকে আমার বাইকটা ঠিক করে দিতে হবে। জিয়াং এই শর্তে রাজি হয়ে যায়। এরপর মাস্ক পরা ব্যক্তি জিয়াংকে একটা গ্যারেজে নিয়ে যায় আর সে বলে, তুমি আগুনের দেবতার সাথে জন্ম নিয়েছিলে, কিন্তু তুমি তো একজন মানুষ, তাই এই শক্তিকে কন্ট্রোল করতে হলে তোমার একটা লোহার প্রয়োজন। যদি তুমি লোহার ব্যবহার না করো তাহলে তোমার পুরো বডি আগুনে পুড়ে যেতে পারে। এই জন্য জিয়াং নিজের জন্য একটা আয়রন স্যুট বানানোর চেষ্টা করছিল। আর তাছাড়াও মাস্ক পরা সেই ব্যক্তি তাকে জানিয়েছিল যদি সে আগুন কন্ট্রোল করা শিখে যায় তাহলে সে সমুদ্র আর হাওয়ার মাঝেও বেঁচে থাকতে পারবে। এরপর থেকে জিয়াং আগুন কন্ট্রোল করার জন্য অনেক প্র্যাকটিস করতে থাকে, আর এই সব কিছুতে তাকে হেল্প করে সেই মার্কসম্যান। দেখতে দেখতে জিয়াং সেই মার্কসম্যানের বাইক পুরোপুরি ঠিক করে ফেলে, আর বহু কষ্টের পরে সে আয়রন স্যুটটাও কমপ্লিট করে ফেলে। এমনকি ফাইনালি সে আগুনের উপরে কন্ট্রোল করাটাও শিখে ফেলেছিল। এত সব কিছুর মধ্যে কাশার করুণ অবস্থা দেখে জিয়াংয়ের খুবই খারাপ লাগে। এই জন্য সে কাশার জন্য একটা আর্টিফিশিয়াল পা বানিয়ে দেয়। অন্যদিকে মার্কসম্যান এবার জিয়াংয়ের শক্তির একটা পরীক্ষা নেয়, যেখানে তারা দুজন একে অপরের সাথে একটা চরম ফাইট করে। তো দেখা যায় যে সত্যি সত্যি জিয়াং এবার ফাইট করার জন্য প্রস্তুত। তবে তাদের দুজনের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে মার্কসম্যানের মাস্কটা খুলে যায়। জিয়াং দেখতে পায় যে সে কোনো মানুষ নয়, বরং 3টে কান বিশিষ্ট একটা বানর। মাস্ক খুলে ফেলার জন্য সে জিয়াংয়ের উপরে অনেক রাগারাগি করতে থাকে, যার ফলে জিয়াং রেগে গিয়ে তার মধ্য থেকে আবারও নিজের শক্তি বের করে ফেলে। এবার নিজের পাওয়ার নিজের চোখের সামনে দেখে জিয়াং নিজেই হতবাক হয়ে যায়, কিন্তু সেই অসীম পাওয়ারটা নিমিষেই সেখান থেকে গায়েব হয়ে যায়। জিয়াং তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন বানরটা জানায় যে আসলে তোমরা দুজন এখনও এক হতে পারোনি, আর যদি তুমি তোমার পূর্ণ শক্তি ফিরে পেতে চাও তাহলে তোমাকে তোমার অস্ত্রগুলো খুঁজে আনতে হবে, যার একটা হচ্ছে স্কাই রিং আর অন্যটা কসমিক রিং। এরপর জিয়াং সেখান থেকে চলে যায়, আর পরদিন ডাক্তার সুজু তার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু তখনই আওগুয়াং এবং তার লোকজন ডাক্তার সুজুর উপরে হামলা করে দেয়। জিয়াং কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়, আর এরপর জিয়াং ওদের সাথে ফাইট শুরু করে দেয়। সেখানে আওগুয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। জানা যায় যে সে নিজেও একজন মনস্টার। জিয়াং তার সমস্ত শক্তি দিয়ে তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সত্যি প্রচণ্ড শক্তিশালী ছিল। এবার জিয়াং তার আগুনের পাওয়ার দিয়ে তার উপরে হামলা করে দেয়, যার ফলে আওগুয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। এরপর জিয়াং যখন তার ভাইকে দেখার জন্য হসপিটালে চলে যায়, তখন আওগুয়াং সেই হসপিটালে কতগুলো বোম মেরে দেয়। জিয়াং তখনই সবাইকে মারতে চলে যায়, কিন্তু একটা ডেমন তার উপরে হামলা করে দেয়, যার নাম ছিল রোজিথ ক্লাউড। ওদের দুজনের মধ্যে এখানে একটা এপিক ফাইট হয়ে যায়। জিয়াং মেয়েটাকে শেষ পর্যন্ত মেরে তাকে নিচে ফেলে দেয়, আর ফিরে এসে জিয়াং দেখতে পায় যে ততক্ষণে পুরো হাসপাতালটাই ধ্বংস হয়ে গেছে। এমনকি সেখানে তার বাবা আহত অবস্থায় পড়ে রয়েছে। নিজের বাবার এমন অবস্থা দেখতে পেয়ে জিয়াং প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু জিয়াংকে দেখে তার বাবা বলে যে আমি জানতাম তোমার মধ্যে কোনো অলৌকিক শক্তি রয়েছে। এ একটা বাক্য বলেই সেখানেই জিয়াংয়ের বাবার মৃত্যু হয়ে যায়। জিয়াং তো এবার আওগুয়াংয়ের প্রতি আরও রেগে যায়। তখনই সে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে বেরিয়ে পড়ে। অন্যদিকে তখন আওগুয়াং সেই মাস্ক পরা ব্যক্তির সাথে দেখা করার জন্য তাকে ডেকে নেয়। মার্কসম্যান সেখানে গিয়েই দেখতে পায় যে আওগুয়াং তখন একটা ক্রিচারের সাহায্য নিয়ে ড্রাগন পার্ল তৈরি করছে। যদিও সেই ক্রিচার এই কাজটা করতে চাচ্ছিল না, কারণ আওগুয়াং এই ক্রিচারটার ছোট বাচ্চাকে জোরপূর্বক আটকে রেখেছিল বলে বাধ্য হয়ে তাকে এই কাজটা করতে হচ্ছিল। তো যাই হোক, এখন ড্রাগন কিং মার্কসম্যানকে বলে যে তুমি তাহলে জিয়াংকে তার শক্তি ব্যবহার করার ট্রেনিং দিচ্ছ, তাই এবার আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে মেরেই ফেলবো। এটা বলে সে মার্কসম্যানের উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই সেখানে জিয়াং চলে আসে। সে এসে আওগুয়াংয়ের সকল গার্ডদেরকে মেরে ফেলে, কিন্তু আওগুয়াং তার শক্তি দিয়ে এবার জিয়াংকেও আটকে দেয়। জিয়াং এবার তার আগুনের শক্তিটা ব্যবহার করে, যার ফলে আওগুয়াংয়ের ম্যাজিক্যাল রশ্মি ছিঁড়ে যায়। এই জন্য ড্রাগন কিং তার দলবলকে সেখান থেকে তখনই চলে যেতে বলে, কারণ এখনও তার ড্রাগন পার্ল কমপ্লিট হয়নি। সে চাইলেই এই মুহূর্তে হামলা করতে পারবে না। তখন ড্রাগন কিংয়ের ছেলে বলে যে আমি ওকে আটকানোর চেষ্টা করছি, তোমরা চলে যাও। ড্রাগন কিং এবার তার ছেলেকে অনুমতি দিয়ে দেয়। তবে সে যাবার আগে আওবিংকে বলে দেয় যে দেখো, যাই করো না কেন আমার মান ইজ্জত নষ্ট করো না। এরপর আওবিং আর নেঝার মধ্যে এখানে ভয়ানক একটা ম্যাজিক্যাল ফাইট হয়। প্রথম দিকে তো আওবিং নেঝার সাথে পেরেই উঠছিল না, তাই সে তার আসল রূপ মানে ড্রাগনের রূপে চলে আসে। এটা দেখে নেঝা আরও রেগে যায়। অন্ধের মতো সে আওবিংকে মারতে থাকে, এমনকি আওবিংয়ের পেছনের হাড়টাই সে ভেঙে ফেলে, যার ফলে আওবিং সেখানে মারা যায়। আর তখনই ড্রাগন কিংয়ের এক অনুসারী সেই মেয়েটা নেঝার উপরে অ্যাটাক করে দেয়।
তখন মার্কসম্যান নেজাকে হেল্প করতে এগিয়ে আসে। সে মেয়েটাকে ধরে ফেলে, কিন্তু মেয়েটা নেজাকে বলে, তুমি খুবই খারাপ একটা প্রাণী, সবসময় তুমি নিজের বন্ধুদেরকে বিপদে ফেলে দাও। এমনকি সে নেজার আগের জন্মের কথাগুলো স্মরণ করিয়ে দেয়। নেজার মনে পড়ে যায় যে একসময় তার কারণে অনেক নিরপরাধ মানুষ মারা গিয়েছিল। এইসব কিছু জানতে পেরে আসল জিয়াংয়ের অনেক খারাপ লাগে। এই জন্য সে ওই মেয়েটাকে ছেড়ে দেয়। জিয়াং মার্কসম্যানকে জিজ্ঞাসা করে, যদি আমি সত্যি এত খারাপ হয়ে থাকি তাহলে তুমি কেন আমাকে সাহায্য করছো? তখন মার্কসম্যান তার আসল সত্যটা রিভিল করে। সে বলে যে আমি হলাম মাংকি কিং। এরপর সে জিয়াংকে একটা বিশাল গর্তের কাছে নিয়ে গিয়ে বলে যে এই গর্তটা সরাসরি সাগরে গিয়ে শেষ হয়েছে। সেই জায়গায় ড্রাগন কিংয়ের মহল রয়েছে। সেই মহলে ড্রাগন কিং বাকি সকল ড্রাগনদেরকে আটকে রেখেছে। সেখানে এসে তার পাল্টা তৈরি করেছে। আর তাছাড়াও তোমার আসল অস্ত্রগুলো ওই ড্রাগন কিংয়ের মহলেই রয়েছে। সেই অস্ত্র ছাড়া তুমি কখনোই আসল নেজা হতেই পারবে না। যখনই তুমি কোনো মানুষকে সাহায্য করতে যাবে তার সাথে কোনো না কোনো খারাপ ঘটনা অবশ্যই ঘটবে। এইসব কিছু বলেই মাংকি কিং সেখান থেকে চলে যায়। জিয়াং খুবই মন খারাপ করে সেখান থেকে ফিরে চলে আসে। এরপর সে তার ভাইয়ের সাথে মিলে তাদের বাবার শেষ কার্য সম্পন্ন করে। জিয়াং এবার আরও বেশি কষ্ট পাচ্ছিল। তখনই ডক্টর সুজু, জিয়াংয়ের ভাই, এরা দুজন তাকে অনেক সাহস দেয় আর বলে যে তুমি সত্যি একজন হিরো। তখন জিয়াং সিদ্ধান্ত নেয় যে সে ড্রাগনের প্রাসাদে যাবে এবং ড্রাগন কিংদেরকে পরাজিত করবে, যাতে করে তাদের শহরে আবারও পানি ফিরে আসে। এরপর সে নেজার শক্তির কাছে গিয়ে বলে যে আমি এই পুরো শহরটাকে বাঁচাতে চাচ্ছি। আমি জানি তুমি স্বার্থপর আর সেই জন্যই তুমি আমাকে সাহায্য করতে পারবে না, তাই তুমি চলে যাও। কথা শেষ হতে না হতেই নেজা অদৃশ্য হয়ে যায়। তারপর জিয়াং সেই বিশাল গর্তের ভেতরে প্রবেশ করে, যেখানে তার শক্তির সাহায্যে সে পানির নিচেও শ্বাস নিতে পারছিল। কিন্তু তখনই একটা হাঙর তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু জিয়াং পাল্টা আক্রমণ করে তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। তখন আবার ড্রাগন কিংয়ের সেনারা তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু জিয়াং একে একে সবাইকে মেরে ফেলে এবং পৌঁছে যায় ড্রাগন কিংয়ের প্রাসাদে। সেখানে গিয়ে জিয়াং সেই ক্রিচারটাকে মুক্ত করতে শুরু করে, যাকে দিয়ে জোরপূর্বক ড্রাগন কিং তার পার্ল বানাচ্ছিল। কিন্তু তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে। সে তখন ডক্টর সুজুকেও বন্দি করে নিয়েছিল। এবার সে নিজেই জিয়াংয়ের উপরে আক্রমণ করে দেয়। ড্রাগন কিং ছিল প্রচণ্ড শক্তিশালী, যার শক্তির মাধ্যমে সে জিয়াংকে বন্দি করে ফেলে। জিয়াংয়ের তখন এত রাগ হয় যে সে তার আগুনের পাওয়ার দিয়ে সেই রোজি নামের মেয়েটাকে মেরেই ফেলে। এরপর সে তার অসীম শক্তি দিয়ে ড্রাগন কিংয়ের উপরে আক্রমণ করে নিজের আগুন দিয়ে তাকে পুড়িয়ে দিতে থাকে। কিন্তু ড্রাগন কিং কি এত সহজে মারা যাবে? কখনো না, কারণ ড্রাগন কিং তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সে আগুনগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর সে ড্রাগন পার্লটা নিজের মধ্যে নিয়ে নেয়, যার ফলে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। ড্রাগন কিং বলে যে এবার আমি সকল ড্রাগনকে মুক্ত করে দেব, তবে তোমার ডুং শহরে ভয়াবহ ঝড় আর পানি দিয়ে আমি সব কিছু ধ্বংস করে দেব। জিয়াং তখন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সকল ড্রাগন মুক্ত হয়ে যায়। তারা সরাসরি ডুং শহরে এসে সুনামি আর ঝড় বইয়ে দেয়। অন্যদিকে ডক্টর সুজু যখন দেখতে পায় যে জিয়াং প্রচণ্ড খারাপভাবে জখম হয়ে পড়ে আছে, এমনকি জিয়াংয়ের স্যুটটাও ভেঙে গেছে, তখন ড্রাগন কিং ওদের কাছে চলে আসে। সে সুজুকে বলে যে তুমি তো সাধারণ একটা মানুষ, এটা বলেই সে সুজুকে জখম করে দেয়। অন্যদিকে ডুং শহর পানির নিচে তলিয়ে যাচ্ছিল, আর এবার জিয়াং নিজের স্যুট ছাড়াই নিজের আগুনের পাওয়ারকে জাগিয়ে দেয়। এই শক্তি এতটাই পাওয়ারফুল ছিল যে এবার সত্যি সত্যি ড্রাগন কিংয়ের শক্তি অনেক কমে যায়, কিন্তু তবুও সে মরে না। এতে করে জিয়াংয়ের শরীরও অনেকটা পুড়ে যায়, কারণ সে স্যুট ছাড়াই আগুনের পাওয়ার ব্যবহার করে ফেলেছে, যা দেখে সুজু অনেক কান্না করতে থাকে। অন্যদিকে ড্রাগন কিং তখন ডুং শহরের চারপাশে বিশাল উঁচু পানির ঢেউ বানিয়ে দেয়, যেন সে ডুং শহরকে পুরোপুরিভাবে পানির নিচে তলিয়ে দিতে পারে। আর তাছাড়াও জিয়াং ততক্ষণে নিজের স্বপ্নে নেঝাকে দেখতে পায়। জিয়াং নেঝাকে বলে যে যেভাবেই হোক তোমাকে ডুং শহরটাকে বাঁচাতেই হবে, এই জন্য তোমার অন্য শক্তিগুলোকে খুঁজে বের করতে হবে। কিন্তু নেজার কিছুই করতে হয় না। তার শক্তি দিয়ে সে বিশাল পাওয়ারফুল লাল রিবনের কাপড়ের সৃষ্টি করে ফেলে। যারা নেজা দেখেছেন তারা অবশ্যই এই কাপড়টাকে চিনে থাকবেন। তো যাই হোক, নেজা জিয়াংয়ের সকল ক্ষত একেবারেই ঠিক করে দেয়। তারপর জিয়াংয়ের জন্য একটা নতুন স্যুট বানিয়ে দেয়। এর ফলে নেজার লাস্ট অস্ত্রটা তার কাছে অটোমেটিকভাবে ফিরে চলে আসে। জিয়াং এবার সে লাল রিবনের কাপড়ের সাহায্যে ড্রাগন কিংকে আটকে ধরে।
তারপর তাকে মেরেও ফেলে। এবার ডুং শহরে বৃষ্টি পড়তে থাকে আর জিয়াং নেঝার সেই লাল রিবনের সাথে সমুদ্রের পানি ফেরে বেরিয়ে আসে। সে মাংকি কিংকে বলে যে আমার সকল অস্ত্র আমি আবারও ফিরে পেয়ে গেছি, এবার আমি পুরোপুরিভাবে নেঝা হয়ে গেছি। এরপর জিয়াং তার সুপার বাইকটা স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডুং শহরের সবাই শান্তিতে বসবাস করতে থাকে আর এখন পানির কোনো কষ্টও নেই। তাছাড়াও মুভির শেষে জিয়াং কাশাকে নিয়ে তার সুপার বাইকে চড়ে পুরো শহর ঘুরে বেড়ায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।